রেহেনুমা আরশাদ তিতির আর ঈশান আরশাদ দেওয়ানের ডিভোর্স নোটিশ। এটা ম্যাডাম কাইন্ডলি যদি একটু চেক করে নিতেন। উকিল সাহেবের কথাগুলো যেন মাথার উপর দিয়ে গেল সবার। আচমকা সাত সকালে এসে এরকম ডিভোর্সের নোটিশ মানে কি? ঈশানের কেসটা নিয়ে এমনিতে বাড়ির সকলের নাজেহাল অবস্থা, এর মধ্যে একের পর এক ঝটকা যেন লেগে আছে। রাহেলা উকিলের হাত থেকে কাগজটা নিলেন নিজের হাতে, চোখ বুলিয়ে স্তম্ভিত হয়ে গেলেন। স্পষ্ট লেখা আছে সব, সন্দেহের অবকাশ নেই। ঈশান তিতিরের বিবাহ বিচ্ছেদের নোটিশ। বাড়ির সবাই এখানে উপস্থিত, ব্রেকফাস্ট টেবিলে বসা। চন্দ্রা দেওয়ানও এসে উপস্থিত, সোফায় তার কোলের উপর মাথা রেখে তিতির শুয়েছিল এতক্ষণ। কদিন হলো মেয়েটার মনের উপর দিয়ে যা যাচ্ছে, শরীর ভেঙে পড়েছে একেবারে। উকিলের উচ্চারিত বাক্যখানা কানে আসতে চোখে মুখে রাজ্যের বিস্ময় এনে উঠে বসেছে সে। দুর্বল গলাতে ডাকলো শাশুড়িকে। কিসের কাগজ মামুনি? নিয়ে এসো তো দেখি। আমি দেখছি, দাঁড়া, তেমন কিছু না, আমি এখানেই বসা মামুনি, কানে কম শুনি না। উনি যা বলেছেন শুনেছি আমি। নিয়ে এসো কাগজখানা, হাতে দাও আমার। রাহেলা নড়াচড়া চোখে পড়ল না। রাইজুল দেওয়ান কেউ বাড়িতে নেই, ওনারা গতকাল ঢাকায় গিয়েছেন। বাড়িতে পুরুষ বলতে নয়ন একাই আপাতত, সেও খাবার টেবিলে বসা। তিতির এবারে নিজের কাপা পায়ে উঠে দাঁড়ালো, বিনা বাক্যে শাশুড়ির হাত থেকে কাগজখানা টেনে নিল নিজের দিকে। মাথা ভন ভন করে উঠল তার, পায়ের ভর ধরে রাখতে পারল না, সোফায় বসে পড়ল ধপ করে। স্পর্শ হরফে লেখা আছে নিচে কালো কালিতে সুন্দর মতো ইশারার স্বাক্ষর। তিতির থমকে তাকিয়ে থাকে সেদিকটায়। কি হচ্ছে এসব? চোখ বুজে জোরে জোরে শ্বাস টেনে নিল মেয়েটা। খুব করে চাইছে এটা একটা দুঃস্বপ্ন হোক। খোলা চোখ খোলা মাত্র নিজেকে আবিষ্কার করলো ঈশানের বুকে, নয়তো ঈশানের মাথা চেপে ধরা থাকুক তার নিজের ছটফট করা বুকে। কিছু একটা হোক, তবে সেসব কিছু হলো না। বাস্তবতা এই নিষ্ঠুর রূপ সহ্য হচ্ছে না তার। নিজেকে শক্ত গলায় উকিলের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, এসব কি? ঈশান আশাদাবাদ এই মুহূর্তে জেলে, আর তার দ্বারা এই আবেদন করা সম্ভব নয়। আমি নিজেও করিনি। আজকাল কোর্ট কি ঠিক করে দিচ্ছে নাকি কে কার সাথে কে কতদিন সংসার করবে? উকিল সাহেব শীতল গলায় বলেন, এটার আবেদন আজকাল তো করা হয়নি ম্যাডাম, গত তারিখ ঈশান আশ্বাদ দেওয়ার এটা আবেদন করে আসে। গতকাল আমি ওনার সাথে দেখা করতে গেলে আমাকে এটা নিয়ে আপনার কাছে আসতে বললেন। তিতি রুখে দাঁড়ালো তৎক্ষণাৎ, দৃঢ়কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি না। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমার যতটুকু দায়িত্ব সেটা পালন করব। আর ঈশাদ আশাদের একটা চিঠি এসেছে আপনার জন্য। যদি এতক্ষণে বলেছেন কেন? কোথায় সেটা? তিতির বড্ড ব্যাকুল স্বরে শুধালো কথাটা। উকিল সাহেব নিজের অ্যাটাচি হাতে সাদা একটা খাম তিতিরের হাতের দিকে বাড়িয়ে ধরলেন। থরথর করে কাঁপছে মেয়েটা। কাগজখানা ভাঁজ করল সে। চিঠিটার তারিখ চোখে পড়ল সবার আগে। রঙিন কালিতে তারিখটা দেওয়া। তারিখটা দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল তার। এই তো সেই তারিখ, ঈশান যেদিন সব ভুলে গভীর টেনেছিল তাকে, আর সে স্বামীর কাছে সমর্পণ করেছিল নিজেকে, বিলিয়ে দিয়েছিল নিজের নারীত্ব। সেদিনের লেখা চিঠি। তা কেন হবে? এই কটা দিনেই তো একসাথে ছিল তারা। সাত পাঁচ ভাবার মাঝে চিঠিতে নজর পড়ল সে। হাতের লেখা পরিচিত, যদিও ঈশানের হাতের লেখা খুব চোখ বুলিয়ে দেখার মতো ঘটনা এর আগে সেরকম ঘটেনি। তিতির নিজেও ঝাপসা হয়ে আসা চোখ হাতের উল্টো পিঠ ডলে নিলকে। কাঠ হয়ে আসছে গলা, পানিতে গলা ভিজিয়ে নিতে পারল না। শান্তি, বোধহয় শান্তি পেত, তবে সেসবে মন নেই তার। থরথর করে কাঁপতে থাকা হাতে এক পাশ থেকে নিশে আগলে ধরতে জোরে জোরে শ্বাস টেনে কাগজের দৃষ্টি তাক করো। গোটা অক্ষরে লেখা, কাগজটা যেদিন হাতে পাবি সেদিন সম্ভবত আমি থাকবো না। আমার থাকবো না বলেই লিখতেছি, এরপর আমাদের আর কখনো দেখা হবে না। আমি চাই না। আমি কিছুটা খারাপ যে লাগছে না, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, তবে বাস্তবতা ভিন্ন। কিছু কিছু মানুষের উপর কখনো জোর চলে না, সেটা মানিস তো? তোর এতদিনে বুঝে যাওয়ার উচিত। আমিও তাই। ঈশান আশাদের উপর জোর খাটিয়ে কিছু করানো সম্ভব নয়, তবু জোর খেটেছে আমার উপর। দিদা, বাবা মা, গোটা পরিবার। কিসের কথা বলছি বুঝে গেছিস হয়তো? আমাদের বিয়েটা। আমি না
তোকে কখনো ভালোবাসছি, না তো বাসবো। তোকে বিয়ে করার একটা বিশাল কারণ ছিল আমার ইয়াস মির্জা অবধি পৌঁছানো। আরও যদি বলি আরও যদি কারণ বলিস, তাহলে বলবো পরিবারের জোরাজুরি, তোর অহংকার, সব কিছুর জন্য তোকে নত করা এক প্রকার জেদ চেপে গিয়েছিল আমার। তবে হ্যাঁ, ওটা স্বীকার করবো, তোকে হয়তো গভীর কাছে টানা আমার উচিত। তোর সম্মানে আঘাত লেগেছে হয়তো, বাট আই হ্যাভ নো রিগ্রেট ফর দ্যাট। বিয়ে করছিলাম, সুতরাং আমাদের মধ্যে যা হয়েছে স্বাভাবিক। বিয়ে হয়, একসাথে থাকতে হয়, মন উঠে গেলে বিচ্ছেদ হয়। সেখানে তুই তো আমার মনে কখনো ছিলি না। তুই এখন অভিযোগ করতে পারিস। তবে তোকে সে রাতে এক প্রকার জেদের বসে কাছে টেনে নিয়েছিলাম, আত্মসমর্পণ করেছিলাম। আমাদের যাত্রাতে এই অবধি। লেটার পাঠিয়ে দিস, সই করে দিস। আমার সাথে দেখা করার চেষ্টা করিস না। আমি চাই না আমাদের আর দেখা হোক। গড ব্লেস ইউ। এটার নিচে গোটা গোটা অক্ষরে স্বাক্ষরে ঈশানের স্বাক্ষর, তারিখ সব ধাপ। নিরবধি ঝরতে থাকা কয়েকটা পানির ফোঁটা এসে ঠাই করে নিল হিজিবিজি লেখাটার উপর। ওদিকে উকিল সাহেব আরও কিছু কথা লাগাতার আউড়িয়ে যাচ্ছেন। ঈশান যে আর ফিরবে না, তিতিরের কাছে দেখা করতে চায় না, নিজের দোষ স্বীকার করছে, হাবিজাবি আরও অনেক কিছু। তবে সেসব কিছু প্রায় তিতিরের কর্ণগোচর হলো না। বাড়ির মানুষের এত উচ্চারণস্বরে কথা আহাজারি কিছুই কানে শুনতে পাচ্ছে না। এক হাতে ডিভোর্স লেটার, অন্য হাতে ঈশানের লেখা চিঠিটা মুখের সামনে ধরে স্থির দৃষ্টিতে তাকালো। চোখ ঘোলা হয়েছে বারংবার। কান্নার তোরে লেখাগুলো আর চোখেই পড়ছে না। তিতিরের মাথায় শুধু ঘুরছে উকিল সাহেবের আর এই চিঠি দুই লাইন। ঈশান তাকে কখনো ভালোবাসেনি। পরিবার জোর করে বিয়ে দেওয়ার জেদে এতদিন একসাথে ছিল। দিদার জন্য অনবরত ভালোবাসার নাটক করে গেছে। এমনকি তারা যে বৃষ্টিমুখর রাতে ঘনিষ্ঠ হয়েছিল, পরে দিন তাকে জ্বরের ঘরে ফেলে রেখে ঈশান আদতে ডিভোর্স লেটার করে আবেদন করতে গিয়েছিল। তিথি ধীরে সুস্থে সোফায় উঠে বসল। অপলক কাগজজোড়ার দিকে তাকিয়ে মনে মনে নিঃশব্দে আর্তনাদ করল। রাতভর আমাকে আদর রেখে পরের দিনে ডিভোর্স লেটার বানিয়ে দিলেন। শুধু কাছে এসেছিলেন, জোর করে বিয়েটা করেছিলেন সেই জেদে। ছি, এত ঘৃণা নিয়ে আমাকে গভীরভাবে কীভাবে ছিলেন? কী করে আমার এত বড় সর্বনাশ করলেন নিজের পৌরুষত্ব পড়াতে? দিনের পর দিন স্ত্রী হিসেবে তাহলে কখনো কাছে টানেননি আমাকে? নিঃশব্দে আর্তনাদগুলো কর্ণগোচর হলো না কারো। তবে ভিতরে ভিতরে মেয়েটা ঠিক কতটা ভেঙে চুরে গেছে এই কাগজগুলো হাতে নেওয়ার পর, তা বুঝতে বিন্দুমাত্র দেরি হওয়ার কথা না কারো। নিশি এগিয়ে এসে উকিলের সাথে কথা বলার ফাঁকে রাহেলা এগিয়ে এসে শাশুড়ির দিকে হাঁটু গেড়ে তার সামনে বসে নিচু কণ্ঠে বলেন, এরপরও আমাকে শান্ত থাকতে বলবেন মা, চুপ থাকতে বলবেন? এটা কি পেটে ধরেছি আমি? ওর সব কৃতকর্মের ফল আজীবন অন্যরা ভোগ করবে কেন? বৃদ্ধার মুখ বরফ শীতল। দু হাতখানা হুইল চেয়ারের চাকার উপর শক্ত করে চেপে ধরল। শীতল করে বলল, ছেলেটাকে অস্বীকার করবে তাহলে? ওর বাবার মতো তো সেটা বলতে পারিনি বলেই তো আজকে ওর জন্য আমার মেয়েটা চোখের পানি পড়ছে। ঈশানের সাথে কথা হয়েছে তোমার? এখনো অবধি নেই। তাহলে আগে হতাশ হচ্ছ কেন? কথা হয়নি বলে তো হতাশ হচ্ছি। ওর সম্পর্কে একের পর এক যা এলিগেশন সবাই দেখাচ্ছে, শুধু তিথির বলে সেসব সহ্য করছে, আর কেউ করবে না করতো? আমার নাতনিকে আমি চিনি বৌমা, আর নাতিটাকেও। ওকে কতটা? বৃদ্ধা অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো ছেলের বউয়ের দিকে, এক নজর তিতিরকে দেখে তারপর বলল, তিতিরকে দিয়ে সামলো। ঝরঝর করে কেঁদে যাচ্ছে তিতির। কাগজগুলো হাতের মুঠে চেপে চোখ বুঝেছে। গতদিনের দুর্বলতা এখনও কাটেনি, তার উপর ধাক্কা তো কমছে না। অসহায় দৃষ্টিতে আরেক দফা হাতের কাগজের উপর দিতেই কিছু একটা নজরে আটকে গেল তিতিরের। চোখের ভুল কিংবা মনের ভুল, এসব ভাবের মধ্যে থমকালো। অশ্রুসিক্ত চোখজোড়া জল করে উঠল। দৃষ্টি বুলালো ঈশানের নামে সইয়ের উপর। হুবহু এক হাতের লেখা, এক স্বাক্ষর। সেসবে কোনো সন্দেহ নেই। কিন্তু সময় নিয়ে তাকিয়ে থেকে আচমকা বাঁকা আসলো তিতির। ভালোভাবে নজর বুলল কাগজে, অতঃপর আচমকা প্রশ্ন ছিল উকিল সাহেবকে লক্ষ্য করে। শান্ত গলায় বলল, কাগজগুলো কি আজকে স্বাক্ষর করে দিতে হবে? নিশির সাথে কথা বলছিল মেয়েটা তিতিরের দিকে এগিয়ে এসে বলল, ঈশান আশ্বাস দেওয়ালের কেস যেদিন কোর্টে উঠবে তার আগে জমা দিলে হবে। ওই দিন কাগজটা কোর্টে শো করাবো, ঠিক আছে?
আপনি আজকে আসুন, আমি যোগাযোগ করব আপনার সাথে সোমবারের আগে। সই করে কাগজটা পাঠিয়ে দিলে হবে ম্যাডাম, আমার ঠিকানাটায়। হাত উঁচিয়ে লোকটাকে থামিয়ে দিতে শান্ত গলা বলল, সই করব তা কখন বললাম, সিদ্ধান্ত জানাবো বলছে, আজকে আসুন। উকিল সাহেব এক প্রকার অপমান করে বিদায় করে দেওয়া হলো। না তো তাকে বসতে বলা হলো, না তো সকালের নাস্তার আপ্যায়ন। তবে তিতিরকে নিয়ে বাকিরা হতভম্ব। কেউ কিছু বলার আগে তিতির মুখোমুখি হলো নয়নের। মুখ অন্ধকার করে গম্ভীর গলাতে বলে উঠল, এত কিছুর পর ভেবে দেখব বলার মানে কি মনি? আর তিতির সরে চোখে তাকালো। নিশি তেতো গলা বলল, এটা কি কথা বলছো ছোট ভাইয়া? ভেবে দেখার কিছু নেই। না, ভাইয়ের কাজকর্মের দায় কেন তিতির নেবে? এসব কী হচ্ছে? রায়লা বেগম গম্ভীর বিবেককে নয়নের উদ্দেশ্যে বললেন, তোমাদের ভাইকে এতটুকু চিনেছ নয়ন? নিজেকে সামলালো ছেলেটা। মুখের আদল নরম হলো। না বড় মামুনি, সেটা নয়। আগে সব ঠিক ছিল, মানলাম, কিন্তু আজকে ডিভোর্স লেটার। তাও তারিখ দেখছো? আজকের তৈরি না ডিভোর্স লেটারটা, আরও আগের। আর এসব ভাই আগের থেকে তৈরি করে রেখেছে। চিঠিতেও লিখছে জোর করে বিয়েটা দাও। তিতিরের মুখোমুখি হলো, কথা শেষ করতে দিল না। বাক্য মাঝে আটকে দিল ছেলেটা। নয়ন ভাই, ডিভোর্স লেটারটা আমার জন্য। আমাকে ভাবতে দেওয়া উচিত নয় কি? মনি, আমি তো আমার ভালো চান, তাই তো? কোনো সন্দেহ আছে? না নেই। তবে শুনে রাখুন, আমার ভালো আপনার ভাইয়ের নামে লেখা আছে। ওনাকে ছেড়ে ভালো থাকাটা আমার আর হবে না। আগের বিষয়টা অন্যরকম। এখন হিসেব পাল্টেছে। বিয়ে ছেলেখেলা নয়। চাইলে কবুল বললাম, চাইলে বিশ্বাস। এমন করবেন না। আমি এক পুরুষে স্পর্শে বিশ্বাসী, কঠিনভাবে বিশ্বাসী। একবার নিজেকে যার কাছে বিলিয়ে দিছি, সেই বাদে কারো কথা কল্পনা তো আনা সম্ভব নয়। নারী ঘটিত বিষয়টা আমি বিশ্বাস করি না। আর কতবার বলবো সেটা? আজকের ডিভোর্স লেটার আর চিঠি আমার নজরে দেখলে হয়তো চোখে পড়তো অনেক কিছু। আমার নজরে দেখেননি, তাই চোখে পড়েনি। নয়ন বিরক্ত হলো। কেমন একটা গম্ভীর কণ্ঠ বলল, তোর নজর যে ভালোবাসা অন্ধ হয়নি, তার মানে কি? বাঁকা আসলো তিতির। হাতের কাগজগুলো ফাইলে মধ্যে গুছতে গুছতে বলল, আবেগে গা ভাসানোর মতো মেয়ে আমি কোনো যুগেই ছিলাম না নয়ন ভাই। আমি আমার আদরের মানুষের কাছে যেমন ন্যাকা আহ্লাদি হতে পারি, সঠিক সময়ে মন শক্ত করে বিপদে সামলাতে পারি। আর রইল বাকি একটা ঠুনকো কাগজের কথা, ওটা নিশ্চয় খোদার তরফ থেকে ওহি নয়। ওহি না হলে চোখ বুজে বিশ্বাস করা যেত, মানা যেত। তা যেহেতু নয়, আর এই উকিলকে কি বিশ্বাস? আমি মানুষটার মুখোমুখি হতে পারলাম না, এখনো চিঠি আর ডিভোর্স লেটার সই করে দেবো? আশ্চর্য চিন্তা আপনাদের। নয়ন আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। তিতিরের এত কঠিন রূপ সে কখনো দেখেনি। বলা বাহুল্য, বাড়ির সবাই একই অবস্থা। তিতির নিজের ফোনটা হাতে নিয়ে রাহেলার দিকে শান্ত গলায় বলল, কাল আমরা ঢাকায় যাব মামুনি। ড্রাইভার আঙ্কেলকে থাকলে আমি একাই যেতে পারবো, কিন্তু তাতে তোমার ছেলে রেগে যাবে। আমার সঙ্গে কে যাবে? সঙ্গে চলো। ঘরে গেলাম আমি। ম্যাডাম, ডিভোর্স লেটার পেয়েছে স্যার। কথাটা বলা মাত্র অমিত খেয়াল করলো কথাটা না বললেও চলতো। ছোটোখাটো কামরা, গোটা একটা দেওয়াল জুড়ে ছোট্ট মনিটর সেট। বর্তমান জুম করা ঈশান আশাদের বেডরুমটা। ফাঁকা ঘর, ফ্যান চলছে, শস্য শব্দ। ঈশান কাট কাট স্বরে জিজ্ঞাসা করলো, সই করছে? পুরান অমূলক প্রশ্ন। ঈশান নিজেও দেখতে পারছে সই করছে কিনা। উল্টো অমিতের জানার কথা নয় বিষয়টা। অমিত তবু খেপাতে চাইল না ঈশানকে। বিনয়ের সাথে বলল, সেটা তো খবর পাইনি। আপনি কোনো যোগাযোগ করছেন না? ঈশান রকিং চেয়ারে গায়ে এলিয়ে আরামে বসলো। টেবিলের উপর থেকে ট্রাউজারের পকেট থেকে বের করে একটা সিগারেট ঠোঁটের কোণে গুজে অন্তত ভঙ্গিতে লাইটে জ্বালায়। সিগারেটের নাকে মুখে ধোঁয়া উঠে বলে, ইউ নো দ্য রিজন। সবসময় চাইলে সব কিছু করতে পারে না। দামি কিছু পেতে গেলে সবসময় দামি কিছু বাজি রাখতে হয়। অমিত ভুরু কুঁচকে ঈশানের হাতের সিগারেট দেখে মিহি গেল বলে, সিগারেট ধরলেন কেন? বাদ দিয়েছিলেন যে স্যার। ঈশান হাতে ট্রেজারের দিকে এক নজর মলিন হাসলো। তারপর মনিটরতে তাদের শূন্য বেডরুমের দিকে দৃষ্টি তাক করে কেমন একটা অসহায় কণ্ঠে বলে, এই মুহূর্তে আমার সিগারেটের রিপ্লেসমেন্ট নেই অমিত। কে বলতে পারে আমি যে খেলায় মেতেছি সামনে থাকবে না হয়তো। তিথি ডিভোর্স লেটারে সই করে দিলে মেয়েটা আমার থেকে চিরতরে বিদায় নেবে। কোনো কিছুর বিনিময়ে সেই মেয়ে আর আমার হবে না। তাহলে মায়া কাটতে শিখতে হবে তো, নাকি? অমিত হেসে উঠল না চাইতেও। দেওয়ালে মনিটরের দিকে আগ্রহভরা দৃষ্টি বলে বলল, ডিভোর্সটা হবে স্যার? কাগজে না হলে তোমার ম্যাডাম যে রাগ জেদ, শেষে দেখা যাবে সেই আসল কাগজ পাঠিয়ে বসে আছে।
তা হবে কেন? এই কাগজটা তো আর আপনি পাঠাননি, ম্যাডাম তো বিশ্বাস করেনি। তাহলে এটাই সমস্যা। কাজলকে ইয়াসমিনের হাত থেকে সেভ করে বের করতে চাইলে কয়েকদিন গা ঢাকা তো দিতেই হতো আমার। তা নাহলে এত কিছু তো ঘটাতেই দিতাম না। আপনার বাড়ির সব নাম্বার যে ট্র্যাক করছে ইয়াসমিন সেটা কোনোভাবে ম্যাডামকে জানানো যায় না। আমি লোক পাঠিয়ে ব্যবস্থা করছি। মলিন আসলে স্ট্যান্ড। তারপরে প্রত্যেকটা মানুষের ফোন, ইন্টারনেট সব বহু আগে হ্যাক করা হয়েছিল। তার বেশ খাস একজন ইয়াসমির্জাকে আটকে রেখেছে বিগত কয়েকদিন। মেয়েটার নাম কাজল, যে কিনা একদিন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিল দেওয়ান সাহেবকে। ইয়াসমির্জার মতো লোকের সাথে একটা মেয়েকে রক্ষা হলে এতটুকু স্যাক্রিফাইস করতে হতো ঈশানকে। নিজের দুর্বল প্রমাণ করতে হতো, প্রতিপক্ষের সামনে নত হতেই হতো। এই কয়েক কদম না পিছিয়ে সুযোগের মতো থাপাটা বসাবে কী করে? তাছাড়া এই মুহূর্তে আরও একটা জিনিস দরকার, তিতির তাকে ভুল বোঝাটা। ইয়েস, ধীরে ধীরে ডেসপারেট হচ্ছে মূলত এই যেতে কোনো কিছুর বিনিময়ে যে তিতিরকে ঈশানের প্রতি অন্ধ অবিশ্বাস জন্মাতে পারছে না। ভুল এক প্রকার ঈশানেরও ছিল। কোনোভাবে যদি টের পেত ইয়াসমিন যে এই চাল, তবে অবশ্যই তিতিরকে এই কিছুটা হলেও জানাতে পারত। তবে এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। তীক্ষ্ণ দৃষ্টি তাক করে দেওয়ান বাড়ির দিকে। ঈশান গম্ভীর সুরে বলল, লোক পাঠাবে কেন অমিত? আমাকেই পাঠাও। বউ ছাড়া এতগুলো দিন, বুঝতে পারছো? সিগারেট খেয়ে স্বাদে ধরলাম। অমিত বিড়বিড় করে বলে উঠল, আমি কি করে বুঝবো এই যন্ত্রণা? আপনার কাজ করতে করতে এখন বিয়েটা করে উঠতে পারলাম না, কিছু বললে? অমিত দাঁতে জিভ কাটল, ডানে বাঁয়ে ঘাড় নাড়াতে বলল, না তো স্যার, কিচ্ছু বলিনি। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। হাতে সিগারেটটা পুরো ছাই হয়ে যাচ্ছে লাগাতার। অমিত আহত দৃষ্টিকে সেদিকে তাকিয়ে রয়। এত দামের সিগারেট মানুষ খাচ্ছে না, অথচ পুড়িয়ে ছাই করার মানে কি? অমিত একবার সাহস বলে, স্যার, ম্যাডাম যে মানুষ, কোনোভাবে যদি জানতে পারে আপনি আবার সিগারেট ধরছেন তাহলে? ঈশান ভুরু কুঁচকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে রইল অমিতের দিকে। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, না মানে কি বলুন? এমনিতে এখন যা করছেন সোজা ডিভোর্স লেটার পৌঁছে গেছে। ম্যাডাম অবিশ্বাস না করলেও কিন্তু রাগ কতটা হয়েছে তার ভাবতে পারছেন? এর এর মধ্যে এতদিন পর যদি চুমু খেতে গিয়ে এত কড়া সিগারেটের ঘ্রাণ পায়, জন্ডিস থেকে বিষয়টা সোজা ক্যান্সারে গিয়ে পৌঁছবে। ঈশান বিরক্ত মুখে তাকায়। টেবিলের ওপর থেকে ট্রাউজারের পকেট থেকে অমিতের দিকে ছুরি দিতে বলে, এত তেল মারছে কেন? নাও, সিগারেট চাই বলতেই পারো। অমিত ক্যাচ করে ধরল। এত দামি সিগারেট পকেটে আজ প্রথম ছুঁতে পড়ল। বিড়বিড় করে বলল, তেল না স্যার, আপনি যে সিগারেট খান এই কোম্পানির ঝাড়ুদারের সমান আমার বেতন না। আপনার হাতের ওই এত প্যাকেটের দাম, তা দিয়ে আমার এই গোটা জীবনে সিগারেট হয়ে যাবে। শাট আপ। ব্যবস্থা করবো স্যার। কিসের? আপনার ম্যাডামের দেখার। ঈশান মুখটা তেতো করে হাতের সিগারেটটা চুরি করে বিরক্ত বলে, কীভাবে? নিজের বাড়িতে জানলাগুলি ঢুকো চোরের মতো? অমিত দু কদম পিছিয়ে গেল। ঈশানের হাতের কাছে কোনো পিস্তল বা কোনো অস্ত্র আছে কিনা ঘাড় উঁচে বড় করে বাঁকাশে বলল, ক্ষতি কী স্যার? গিয়ে যদি এহেম হেম মানে বাসরটা করতে পারেন। চোর কেন, ভিখারি সেজেও গেলে তো আমি কোনো লস দেখি না। অমিতের কথায় বলে হুমড়িয়ে পিছনে গেল। হাতের প্যাকেটটা পকেটে গুঁজল। এরপর বেফাঁস বলে ফেলায়, ঈশান কি এবার পকেটটা কেড়ে নেবে? তবে সেসব কিছু হলো না। না তো ঈশান রাখলো, না তো চোটপাট করলো। উল্টো অমিতকে অবাক করে দিয়ে বড্ড নরম, শক্ত করে রাখা চোয়াল স্বাভাবিক ভঙ্গিতে বলল, ভুল বলেনি অমিত, যাওয়া দরকার। এতদিন যেমন তেমন, আজকে বড্ড বাড়াবাড়ি হয়েছে। বউকে কাছে না পেলে শান্তি পাচ্ছি না। তার মধ্যে আরেকটা ভয় তো ঢুকে আছে, রাগের মাথায় মেয়েটা কাগজে সই না করে ফেলে। স্যার, তাহলে ওটাই হবে। চলুন যাই। ভিখারি সেজে বলবো কয়েকদিন অভুক্ত। আমি খেতে বসবো, ওদিকে আপনি আপনার ঘরে যাবেন। বয়স্ক মানুষ সেজে যাব, খেতে তো অনেক ঘন্টা লাগবে। আপনার ঘন্টাখানিকে হবে না স্যার? ঈশান বিরক্তিতে মুখে দাঁতে দাঁত পিষল। কী সব ছেলে মানুষই পরিকল্পনায় হা হু করছে। বীরেশবাবু বলে, 1 ঘন্টায় তোমার মাথা হবে? এতদিন পর যাবো, চুমুতেই তো 1 ঘন্টা পেরিয়ে যাবে। হ্যাঁ হলে হলে এলো অমিতের মুখ। অবিবাহিত, ফিরবে, চির ব্যাচেলার। চুমুর সময় 1 ঘন্টা, আশ্চর্য করে কিছু বলতে যাবে তার আগে ধমকে উঠল ঈশান। হাতের ইশারায়
বেরিয়ে যেতে বলল রুম থেকে। বউয়ের সঙ্গে কী সব বলে যাচ্ছে। অমিত মুখ চেপে এসে ঘর থেকে বেরিয়ে যেতে দীর্ঘশ্বাস ফেলে সামনে স্ক্রিনে চোখ রাখলো ঈশান। মেয়েটা সবে ঘরে এসে ঢুকলো, হাতের ফাইলখানা এক প্রকার ছুড়ে দিল এদিকে। দু হাতে মুখখানা ঢেকে গা এলিয়ে দিল বিছানায়। ঈশান ভীষণ মন দিয়ে দেখে তার ব্যক্তিগত নারীকে। এই কদিনে মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে। অমিত নেহাত ভুল কিছু বলেনি, খুব করে কাছে দরকার মেয়েটাকে। দাউ দাউ করে জ্বলতে থাকা বুকের আগুনটাকে নেভানো ক্রন্দনরত অমলেকে লাগবে। ঈশান উঠে এগিয়ে গেল মনিটর দিকে, হাত ছুঁয়ে দিল স্ক্রিনে। মুচকি এসে বলল, ঝুঁকে গিয়ে ঠোঁট ছোঁয়ালো তিতিরের অবয়বের দিকে। আদরে গেল, খুব কষ্ট দিয়ে ফেললাম তাই না? এত ভালো কবে বেসে ফেললি তিতির? আমি তো নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান পুরুষ বলতে শুরু করছি। গোটা দুনিয়ার সামনে বুক ফুলিয়ে বলবো, আমার স্ত্রী ভাগ্য আর কতজনে আছে, পারলে দেখাক। একজন স্বামীর বিরুদ্ধে অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, নারীর গর্ভে সেই স্বামীর সন্তান, সব শুনে প্রমাণসহ দেখেও এক বর্ণ বিশ্বাস করল না। আজকে ডিভোর্স লেটার তো মানতে পারলি না, সেটা কেন বিশ্বাস করলি না? আমাকে গোটা আত্মস্থ করে ফেলছিস তুই। আমি আমাকে যতটা না চিনি তার থেকে গভীরভাবে তুই জেনেছিস। সারা রাত নামাজে বসে ক্রমাগত আমার বিপদ কেটে যাওয়ার প্রার্থনা করিস। এতটা ভাগ্য নিয়ে আমি দুনিয়াতে এসেছি। খোদা আমার প্রতি এতটা রহমত নাজিল করছে, আমি এর প্রতিদান তোকে কি করে দিব? ঠিক কতটা ভালোবাসলে দিব? তোর ভালোবাসা, বিশ্বাস, ভালোবাসার মূল্য দিতে পারবো? আজকে ভীষণ আজকে আপনাকে ভীষণ গভীরভাবে কাছে পেতে ইচ্ছে করছে। ঈশান আশাদাত বুকটা পড়ছে বড্ড। কী করলে, কোথায় গেলে পাবো আপনাকে? আপনার স্পর্শ অনুভব করব? কে জবাব দিবে আমাকে? বদ্ধ কামড়ে মেঝেতে হাঁটু মুড়ে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো আওড়াচ্ছে যাচ্ছে তিতির। দিনের আলো নেভেনি, ভর সন্ধ্যায় যাকে বলে আর কি। সকালে ঘটনাটার পর তিতির গোটা দিন আর ঘর থেকে বেরোনি। রাহেলা সহ বাড়ির প্রত্যেকে ডেকে গেছে কয়েকবার, তারও উত্তর করেনি মেয়েটা। একের পর এক সবার ডাকাডাকি থেমে গেছে খানিক আগে। মেয়েটা একটু নিজের মতো থাকতে চেয়েছে। এতটুকু বয়সে আর কত মানসিক চাপ সহ্য করা যায়? বাইরে নেড়ি কুকুরের দল গলা চিরে ডাকাডাকি করছে। বাগানের মালিক সম্ভবত লাঠি তাড়া করছে তাদের। দ্বিগুণ হয়েছে ঘেউ ঘেউ আওয়াজটা। সারাদিনে খাওয়া গোসল না হওয়া হেতু সে মাথায় অসহ্য যন্ত্রণা। আজকাল ওষুধেও যেন কাজ হয় না। দুর্বল শরীরটা উপর এতটা অনিয়ম মোটেও স্বাভাবিক হচ্ছে না। তিতির চোখ মুছে ধীর সুস্থে উঠে দাঁড়ালো। শূন্য ঘরে চোখ বুলো। আজ 7 দিন হলো ঘরের মালিক ঘরে নেই। তার ব্যবহৃত সবই নিজেদের জায়গাতে আছে, শুধু নেই মানুষটা। তিথি চোখ বুজে জোরে জোরে শ্বাস টানল। ঈশানের ব্যবহারে পারফিউমের ঘ্রাণ সর্বদা গোটা ঘরে মোমো করছে। বিছানা, বালির, জামাকাপড় যেখানে স্পর্শ করবে সবেতে ঈশানের ঘ্রাণ। বুকটা হু হু করে উঠল। কিছু না বলে সে এই কেমন বিদায়, এই কেমন দ্রুত। অবশ্য না বলে তো নয়। তিতির মনে পড়ল ওই সময় ঈশান প্রায় এরকম উল্টোপাল্টা কথা বলতো, ছেড়ে যাওয়া, দূরত্ব তৈরি হওয়ার ভয় পেত। কত আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে তাদের মধ্যে এ নিয়ে। কাল ঢাকা যাবে সে। রাহেলা, নিশি আর তমা যাবে তার সাথে। বাড়ির কর্তারা সব ঢাকাতে। এখনও ঈশানের সাথে যোগাযোগ হয়নি, আর না তো ওই মামলা করা মেয়েটার সাথে। তিতির কেন যাওয়ার জেদ করছে বা গিয়ে বা কী করবে জানা নেই, কিন্তু এত ক্রোশ ক্রোশ দ্রুত বরদাস্ত হচ্ছে না তার। একই শহরে থাকলে তাও আলাদা একটা সান্ত্বনা মিলত। দেখা হবে, স্পর্শ না থাকুক, একই শহরে তো আছে দুজনে, এতটুকু যথেষ্ট। অন্তত বুকের যন্ত্রণা একটু হলেও কমবে। তিথির দুহাতে মাথার এলোমেলো চুলগুলো গুছিয়ে ফেলল। গোসল করা উচিত। চোখ বুজে আসছে মাইগ্রেন ব্যথাটা। আলমারি খুলে কাপড় বের করতে গিয়ে নাকে এসে ভারী গেল তীব্র ভুরুশালী জ্ঞান। তিথির শাড়িগুলো বেশিরভাগ ঈশানের শার্টের ওপাশে রাখা। গোটা আলমারি জুড়ে তার জিনিসপত্রগুলি বেশি, একদম ঠেসে ঠেসে রাখা। হিসেব মতে তার নিজের পারফিউমের ঘ্রাণ পাওয়ার কথা, তা নয়, হচ্ছে পুরো উল্টো। ঈশান অবশ্য তার মতো একই কথা বলতো। সে তিতিরের ঘ্রাণ পেত সবেতে। মলিন হেসে ফেলল তিতির। হাত বাড়িয়ে ঈশানের একখানা শার্ট টেনে চেপে ধরল বুকে। নাকের কাছে নিয়ে মুখ ডোবালো সেথায়। নেশা ধরে যায় এই পুরুষটার ঘ্রাণে। কতদিন এই বুকে মুখ ডুবানো হয় না, কতদিন অসভ্য পুরুষটাকে নিজের বুকে পিষে ধরা হয় না। শরীরটা ছটপট উঠে মেটায়। ঈশানের স্পর্শ পেতে রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জেগে ওঠে, উত্তাল হয় নারীসত্তা। আচমকা শাড়ি পরতে শখ হলো বড্ড। হাত বাড়িয়ে একখানা কালো শাড়ি নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বাথরুমের দিকে।
স্যার, ইয়াসমিন যে আজ রাতে সিলেটের দিকে রওনা হবে। আমরা কি করব? সাজিদ স্যার বা কী করবে? অমিতের চিন্তিত মুখে কথাগুলো বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঈশান। নিজের এই ব্যক্তিগত কামরা থেকে বের হয়ে বলল, কখন রওনা দিবে? শেষ রাতে। হঠাৎ? আমার খোঁজ বা পেলই না এখনো? আমার বউর দিকে ছুটছে। ওরা তো সন্দেহ আপনি সিলেটে। মাথা নাড়ল ঈশান, গম্ভীর স্বরে বলল, তা হয় না। ও যেভাবে আমাদের গোটা এলাকা স্ক্যান করে রেখেছে, আমি ওখানে গেলে এক ঝটকায় জেনে যেত ও যাচ্ছে তিতিরের জন্য। আমারও তাই মনে হয়। গত রাতে ও কোথায় ছিল? ঠোঁট ঠোঁট পিছল অমিত। ইতস্তত করলো, লোকটা তিতিরের টানে সিলেটে যাচ্ছে। কথাটা বলে ঈশান যেমন কঠিন করেছে মুখটা, এখনকার কথা শুনলে আরও একদম উন্নত হবে সে রাগের। অমিত ধীর গলা বলল, হোটেল কন্টিনেন্টাল। কথাটা শুনে অমিত খুব করে চাইল কী কারণ ছিল এটা যেন ঈশান না শুধে। তবে সে চিন্তিত জল ঢালল ছেলেটা অন্যমনস্ক। ঈশান তৎক্ষণাৎ প্রশ্ন ছিল, আবার কোন ঘট পাকাচ্ছিল? জানো কিছু? স্যার জানি। কী করছিল? রাসলীলা। হোয়াট? ভুরু কুচকে তাকালো ঈশান। অমিত ছোটটা চেপে হেসে বলল, বিড়বিড় করে বলল, ফুর্তি করছিল স্যার মেয়েদের নিয়ে। মেয়েদের? শব্দটা খানিকটা জোর দিয়ে বলল ঈশান। মুখে কেমন একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল হয়তো। অমিত বোধহয় খানিকটা হলেও ভরসা পেল। মাথা ঝাঁকিয়ে বাঁকা গলে বলল, 4 জন মেয়ে ছিল সঙ্গে স্যার। নাক কুচকে ঈশান বিতৃষ্ণা মাখা বলল, ইস, কম হয়ে গেল না? অমিত হতভম্ব। এ লোক বলে কি 4 জন কম হয়ে গেল? আশ্চর্য গেলে বলল, 4 জন কম লাগে স্যার? আমি যখন ভাবি 1-7 জনকে কীভাবে সুখে রাখবো, আমার তো চিন্তায় ঘাম ছুটে যায়। তুমি চিন্তা করছো 1 জনকে কীভাবে সুখে রাখবো, কিন্তু ইয়াস কি তাই? ওই মেয়েগুলো সুখী করার দায় কি ওর? ইয়াস মির্জা ওই 4 জনকে সুখ করতে গিয়েছিল কি? ও তো গিয়েছিল নিজে সুখী হতে। হয়েছে, মিটে গেছে। যুক্তিসম্মত। অমিত 32 দাঁত বের করে হি হি করে হেসে উঠল। আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি জানলেন কী করে স্যার? কমন সেন্স। আমি বুঝলাম না তো তাহলে কেন? কারণ তোমার ওটা নেই। অমিত কথা বাড়ায় না, চুপসে দাঁড়িয়ে থেকে। ঈশানের অযথা আলাপে যায় না। গম্ভীর হয় মুখটা, শক্ত হয় চোয়াল। শান্ত গলায় আদেশ বলে, সাজিদকে সিলেটের উদ্দেশ্যে রওনা হতে বলে দাও। আর আমার বাড়ির দিকে সিভিল ড্রেসে ওর ফোর্সের পাহারা বাড়িয়ে দিতে বলো। আগের থেকে দেখুন, নাইমা নিয়াজ 2 জনকে একই বিষয়ে সতর্ক করো। অনিমাকে আমাদের বাড়ি চলে যেতে বলো। তিথির যেন কোনোভাবে কালকে ঢাকার দিকে রওনা না দেয়, কেমন? তিতির আমাকে অবিশ্বাস করবে না, সুতরাং ইয়াস মির্জা এই পরিকল্পনা লাগবে না। ও ডেসপারেট হয়ে পরিকল্পনা পরিবর্তন করতে পারে। সাবেকে মাথা ঝাড়ালো ছেলেটা। আর আপনি? কাজল আর মিতু 2 মেয়ের প্রতি আমি কম বেশি কৃতজ্ঞ। ওদের মরতে দেখতে পাই না আমি। আজকে শেষ হবে সবের। ইয়াস মির্জা বের হওয়া মাত্র আমিও ওদের আমার জিম্মায় নিয়ে আসবো। তুমি আর সাজিদ ওদেরকে সামলাতে পারবে। আজ রাতে আমি সিলেটে যাব। নো টেনশন। নিঃসন্দেহে পারবো স্যার। বেশ, কাল তাহলে ইয়াস মির্জা বের হওয়ার অপেক্ষা। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে মম ফলে। এদিকে রাস্তাঘাটে ভিড়ভাট্টা কমে এসেছে ধীরে ধীরে। কোরবানি হাট লাগে আজকাল প্রায় 15 দিন বাদে ঈদ। দিনের বেলা এক প্রকার লোকারণ্য হয়ে থাকে আশপাশটা। বৃষ্টির দেখা নেই বহুদিন হলো। খা খা করা রৌদ্রময় দিনগুলো পেরিয়ে এসেছে। তিতির লম্বা সময় শাওয়ার নিয়ে বের হলো। তখন গোটা ঘরে বেশ অন্ধকার, সন্ধেবাতি জ্বালানো হয়নি। ওই সময় কাঁদতে কাঁদতে কোন ঘরে শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকছে, তার সাথে আর কিছুই সঙ্গে নেই। অগত্যা শুধু পাতলা শাড়িটা পেঁচিয়ে বের হইল। দরজা লক করা ছিল, সুতরাং কেউ হুটহাট ঘরে আসবে না। ঈশান গভীর মন দিয়ে কিছু একটা ফাইল উল্টেছিল। বা হাতের 2 আঙ্গুলে সে ফাঁকে কপালে ভাঁজ পড়ে আছে কখনো। সামনে মনিটর স্ক্রিন, ঘুটঘুটে অন্ধকার। বাড়ির বাকি দিকের অংশগুলো আপাতত পজ করে রাখা। আচমকা তার মনোযোগ বিঘ্ন হলো যখন চোখের সামনে স্ক্রিন আলোকিত হয়ে উঠল। তাদের বেডরুমের আলোটা সবই জ্বালা হলো। স্বাভাবিক দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিতে থমকালো। ফাইলের দিকে নজর রেখে স্থির হয়ে রইল কিছুক্ষণ। কী দেখলো সেটা মানুষ পড়তে আসতে ঝট করে তাকালো আরেক দফা। হৃৎপিণ্ড বিট করতে ভুলে গেল। স্পন্দন হিসাব গরমিল হয়ে গেল তৎক্ষণাৎ। অ্যানেস্থিয়ার মতো করে হাতের ধাক্কা সরিয়ে ফেলল টেবিলের উপর সব কাগজপত্রগুলো, যেগুলো কিনা দিনের পর দিন, বছরের পর বছর তপস্যা করে জোগাড় করছে। সেসবে নজর আজকাল। আর তিতির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। কোমর সময় ভেজা চুলগুলো সফেদ তাওয়ালে মোড়ানো।
আয়নার দিকে ঝুঁকে মুখে কিছু একটা লাগাচ্ছে। আপাতত দৃষ্টি স্বাভাবিক হতে পারে, কিন্তু ঈশানের মরুভূমির ন্যায় খরা থেকে থাকা সেটা মোটেও স্বাভাবিক লাগলো না। মেয়েটা একটা কালো জর্জেটের পাতলা শাড়ি গাড়ি জড়িয়েছে, কিন্তু ওই এক শাড়ি বাদে আর কোনো বস্ত্র কিছুই চোখে পড়ল না ঈশানের। উন্মুক্ত পিঠের অংশ দেখা যাচ্ছে কোমর পর্যন্ত। ঈশান শব্দ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আঙুলে কপালগুলো বা হাতের কোমরে কপালে আঙুল চেপে অপলক তাকিয়ে রইল সেদিকে। এটা কি ধরনের শাড়ি পরে আসলে? এভাবে কি শাড়ি পরে? আর সব কাপড় কোথায়? তিতি ধীরে সুস্থে চুল খুলল, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। কোমরের সময় কেশরাশিগুলো আলতো করে চিরুনি করে ব্যস্ত হলো সাজগোজে। দুমড়ে মুছে যাওয়া বুকটা শান্ত হচ্ছে না কিছুতে। মোটা করে কাজল পড়ল চোখে, কমলা কয়ার মতো পাতলা ঠোঁট রাঙালো রক্তলাল লিপস্টিকে। হালকা পাতলা অর্নামেন্ট বাদ রাখলো না কোনো কিছুতে। আচমকা বোধহয় খেয়াল হলো নিজের শরীরের দিকে। আলমারি থেকে ব্লাউজের খোঁজে যেতে গিয়ে থমকে গেল। খুলেই ফিরবে এখন? কি দরকার এত আয়োজনে? কে দেখবে আজকে? সর্বশেষ কপালে একখানা ছোট্ট কালো টিপ আটকে থমকে দাঁড়িয়ে রইল আয়না দিকে। নিজের মুখখানে তাকে মলিন হাসল সে। কার জন্য সেজেছে? কার জন্য তার এত আয়োজন? সে যে কিনা একবার কিছু না বলে লুকিয়ে গিয়ে বসে আছে বেডসাইডের টেবিলের উপর থেকে। ঈশানের ফটোফ্রেম হাতে তুলে নিল, হাত ছড়ল সেটাই, ঝুঁকে এসে ঠোঁট দাবিয়ে চুমু খেল। সহসা শব্দ করে কেঁদে ফেলল মেয়েটা। ঈশান ছবিটা কপালে ঠেকিয়ে কান্নায় জড়িয়ে আসা ব্যাকুল কণ্ঠে বলল, কোথায় গেলেন আমাকে ছেড়ে? আপনাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছি না তো আমি। আপনার ওই যন্ত্রণাময় আদরগুলোকে কঠিনভাবে মিস করছি। ভেঙে চুরে চাইছি আপনার স্পর্শ, আপনার সঙ্গ। বুকটা খাঁ করছে, ফেটে যাচ্ছে। কোথায় আপনি ঈশান? মেয়েটার কর্মকাণ্ডগুলো পাথর হয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে ঈশান। হাতে পুড়ে ছাই হয়ে যাওয়া ছুঁড়ে ফেলে দিয়ে পায়ের কদমে এগিয়ে গেল মনিটরের দিকে। মেয়েটা তখনও কেঁদেই যাচ্ছে। এমন ব্যাকুল আত্মনাদগুলো অশ্রুযুক্ত চোখে শুনে গেল ঈশান। তিতির উঠে গিয়ে গা এলে দিল বিছানায়, পাশ থেকে হাতে তুলে নিল ঈশানের শপের শার্টখানা। ছবি আর শার্টখানা বুকে জড়িয়ে ক্রমাগত ঝরঝর করে কেঁদে উঠল। এমনিতে তো কাছে আসলে উতলা হয়ে থাকেন, আজকে আসছেন না কেন? সাজলাম কার জন্য? কাকে দেখাবো আপনি ছাড়া? ছটফট করছি আজকে, আর পাচ্ছি না আপনাকে দূরে রাখতে। আসবেন না? আসবেন না আপনি? একবারের জন্য বাধা দেব না কিছুতেই। যা চাইবেন যেভাবে চাইবেন, শুধু আপনি কখন এভাবে দূরে সরে থাকবেন না। কতদিন হলো আপনার জ্ঞান নিতে পারি না, স্পর্শ করতে পারি না। আপনি মিথ্যাবাদী। আপনি বলেছিলেন দুনিয়ার সব কঠিন দিকে আপনি সামলে নেবেন, আমাকে সেসব কিছুর আঁচ লাগতে দেবে না। যেরকম কিছু ঘটলে যেন আমি মুখ লুকাই আপনার বুকে। কই কই আপনি? কোথায় রইল আপনার দেওয়া কথা? আর কোথায় আপনি? কার বুকে মুখ লুকাবো? কার কাঁধে মাথা রাখবো? কে আমার মাথায় বুলিয়ে শক্তপোক্ত বুকে মাথা চেপে ধরে বলে, তিতির আমি আছি। কোথায় চলে গেলেন ঈশান? দু হাতে নিজের মাথার চুলগুলো এক প্রকার খামচে ধরল ঈশান। তিতির এক প্রকার চিৎকার করে কেঁদে যাচ্ছে। চোখের সামনে হাত উঁচিয়ে ধরে আছে ঈশানের ছবিখানা। থরথর করে কেঁপে উঠছে ঈশানের ভারী শরীরটা। তিতির পাগলের মতো কেঁদে যাচ্ছে, তার ছবিতে ইঙ্গিত করে তাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে কথাগুলো। অথচ যে মেয়েটার অভিযোগগুলো মিথ্যে করে দিয়ে বুকে জড়িয়ে নিতে পারছে না, চুরমুর তোড়ে মেয়েটাকে ভরিয়ে দিতে পারছে না, ছটফট করে উঠল ঈশানের বুকটা। রক্ত গড়াচ্ছে বেশ। ঈশানের মনে হলো এর থেকে অসহায় মুহূর্ত আর হয় না। ভালোবাসার নারীটিকে তার সামনে, অথচ সে তাকে স্পর্শ করতে পারছে না। ওই যে একদিনের সেই স্বপ্নের মতো একই বিষয় ঘটছে তাদের সাথে। তিতিরে আর্তনাদ করে গেল আরও খানিকটা সময়। এত মানসিক চাপ, দুর্বলতা। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেল একসময়। পুরোটা সময় স্ক্রিনের সামনে পাথর হয়ে বসে অশ্রু ঝরিয়ে গেল তিতিরের অসভ্য কঠিন পুরুষটি। রাত বাজছে। তিতিরের ঘুমের ঘরে জায়গা করে নিছে ভালোবাসা শেয়ার। দরজায় আরেক দফায় দেখে গেছে রাহেলা নিশি। দুবারে ঘুম জড়ানো কণ্ঠে চলে যেতে বলেছে মেয়েটা। সেকেন্ড পেরিয়ে মিনিট, মিনিট পেরিয়ে ঘড়ির কাঁটা ঘুরে এসেছে ঘন্টার খাতায়। রাতের খাবারের জন্য অমিত ডাকার আসার আগে দরজা বন্ধ করে দিয়ে এসেছে। তিতির ঘুমানোর অবস্থা বেশ নাজুক। সে কিছুতেই নিজে ব্যতীত আর কাউরে স্ত্রীর এই মোহনীয় অবস্থা দেখতে রাজি নয়। ঈশান একের পর এক পড়াচ্ছে, 7 পাঁচ হিসাব কষতে ব্যস্ত সে। অমিতকে কয়েকবার হেলিকপ্টার
খানা রেডি করতে বলেও করা হয়নি। মনকে দাবি রাখতে পারে না। একবার গিয়ে ছুঁয়ে দিয়ে আসবে তার বউটাকে, বুকটা শান্ত করে মেয়েটার কপালে একটা ভেজা চুমু খেয়ে আসবে। কিন্তু এতদিন পরিকল্পনা জলে যেতে পারে না, কিন্তু মন মানছে না। খানিকক্ষণ চোখ বুজে রইল ছেলেটা। কেমন অস্থির লাগছে, ঘন হচ্ছে শ্বাস প্রশ্বাস। উত্তাল সাগরের ঢেউগুলো আশ্রে পড়ছে বুকের বাপাসে। পর মুহূর্তে মরুভূমির মধ্যে পথ হারল। তৃষ্ণার্ত পথিক মনে হচ্ছে নিজেকে। নিজের সাথে যুদ্ধ চালালো কিছুক্ষণ, তারপর সরু চোখে তাকাতে ঘন হলো নিঃশ্বাস। এলোমেলো হয়েছে তিতির, এলোমেলো তার পরনের শাড়ি, এলোমেলো গোটা বিছানা। ঈশান হাঁ করে তার শ্বাসকষ্ট রোগীর মতো শ্বাস টানে। এডিক্টেডের মতো দয়ার হাতে সিগারেট বের করলে আরেকটা কাপা হাতে ধরে, ঠোঁট চেপে ধরে রাখা সিগারেটের টান দেয় উন্মাদনের মতো। তিতির গঙ্গা গাচ্ছে ঘুমের ঘোরে। এতক্ষণ হাসি হাসি মুখের আদল পাল্টে এখন কেমন চিন্তিত, নড়ে উঠছে বারবার। যতবার নড়ে উঠছে ততবার একটু একটু করে এলোমেলো হয়ে পরনের কাপড় এলোমেলো হচ্ছে। ঈশান আশ্বাস দেওয়ার ঘুমের আচমকা ঘুমের ঘোরে সরে গেল তার। নিজের শার্টের বোতামগুলো খুলে ফেলে ছেলেটা। চোখ বুজে গায়ে এলিয়ে দিল লকিং চেয়ারে। তিতির ঘুমের মাঝে ঈশানের ছবি আর শার্টের নিজের বুকের ভাঁজে চেপে ধরতে এপাশ থেকে অসহায় আর্তনাদ করে উঠল বেচারা। মারবি আমাকে তিতির? মেরে ফেলতে চাস? এমনিতে এই তোকে কষ্ট দেওয়ার অপরাধে মরছি প্রতিনিয়ত। এই দূরত্ব, এই দহন, আর তোর চোখের পানি জ্বালিয়ে পুড়িয়ে মারছে আমাকে। তিতির ঘুমের ঘোরে কেমন ফুঁপিয়ে উঠল, হাঁসফাঁস করলো। সম্ভবত দুঃস্বপ্ন দেখছে। দু হাতে ঈশানের জিনিসগুলো আঁকড়ে দিল। আরও এলোমেলো হয়ে গেল মেয়েটা। শাড়িটা পুরো এলোমেলো। ঈশান ঘামছে, দরদর করে ঘামছে। শাড়ি পরে আমার জন্য শোক মানাতে হবে? আশ্চর্য! আমার কথা মনে পড়লো আর অমনি শাড়ি পরে নিলে? আমার কথা মনে পড়লে শাড়ি পরবি কেন? আমি কি শাড়ি পরাই? খুলি আমি তাহলে। হয় একেবারে খুলিবেন, নয়তো ঢেকে ঢুকে ঘুমা। সিডিউস করে ঘাম ঝরিয়ে। এরপর বোধহয় স্বপ্নের ভয়াবহতা বেশি হলো। তিতির পাশ ঘুরে শুয়েতে গিয়ে বাকি অঘটনটুকু সযত্নে ঘটিয়ে উঠল। ঈশান একদম হা করে শ্বাস নিল। কোমরের বেলখানা আলগা করতে দাঁতে দাঁত পিষে বলে উঠল, শিট ম্যান! ঘড়ির কাঁটা বোধহয় তখন এসেছে কি রাত 2:30। ঈশানের ঘরের দরজায় ঠক ঠক করে থমকে দাঁড়িয়ে রইল অমিত। একটা গুরুত্বপূর্ণ তথ্য সেরে এত রাতে এসেছে যে, তবে বাথরুম থেকে পানির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। সম্ভবত শাওয়ার নিচে। তাড়াহুড়ো করে এক প্রহর গলা উঁচিয়ে রাখলো ছেলেটা। পানির আওয়াজ বন্ধ হলো। ঈশান বের হলো আরও মিনিট 10-এর মাথায়। মনিটরখানা বন্ধ করে ডাকলো, অমিত ভেতরে আসবো? অমিত ঢুকলো, ভোর গুজল। এত রাতে শাওয়ার নিলেন? বিরক্ত হলো ঈশান। শরীরে জ্বালাপোড়া করছে। বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে এসেছিস সেটা বলো। আমি কখন শাওয়ার নেব তা দিয়ে তোমার কী কাজ? অমিত চুপসে গেল ধমক খেয়ে। ঈশানের চোখ জোড়া অস্বাভাবিক লাল হয়ে গেছে। দীর্ঘ সময় পানিতে ভেজার ফল আর কি। সে মনে থাকুক, কাজের কথায় আসা যাক। অমিত নিজেকে সামলে নিয়ে বলল, আপনার বন্ধুকে সব বুঝিয়ে দিয়েছি আমি। তিতির ম্যাডামের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে ফেলেছে নাইম। ঈশান অবাক হলো, তবে মুখে দেখে স্পষ্ট বোঝা গেল গভীর মন দিয়ে শুনছে তার। অমিত গলা খুক করে বলল, আপনার আরেক বোন তমা? ঈশান ভেবেছিল তমার কথা, তবে ফোন ট্র্যাকে একই ব্যাপারে তমার সাথে হয়েছে কিনা নিশ্চিত ছিল না। গম্ভীর ছিল, ওর ফোন সেফ। তৎক্ষণাৎ উঠে বসল ঈশান। টেবিলের উপর থেকে নিজের হাত ঘড়িটা নিয়ে সময় দেখলো 3:45। এত রাতে মোটেও ফোন করা উচিত না, তবুও সেসবে ভাবলে চলবে না। ঈশান ফোন ঘেঁটে তমার নাম্বার ডায়াল করতো। সাজিদ রওনা দিছে। হ্যাঁ, তবে পৌঁছানো কিনা আপডেট নেই। জানলে আমি আপনাকে জানাচ্ছি। বেশ। শোনো অমিত, ভুলে হওয়া যাবে না। ইয়াস মির্জা, রুষা, তাহমিদ কায়েসের উপর শকুনের দৃষ্টিতে আগ্রহ। ওদের কর্মকাণ্ড 1 সেকেন্ডের জন্য আমাদের জানার বাইরে না যায়। অবশ্যই স্যার। ঈশান ডায়াল করে ফেললো তমার নাম্বারে। ঘুমিয়েছে মেয়েটা। দুবার ডায়াল করে কেটে গেল। মেয়েটা ঘুমিয়েছে ঘন্টা খানেক আগে। 3বারে বেশ বিরক্ত হলো। আননোন নাম্বার। রিসিভ করতে একটা ধমক দেওয়ার নিয়ত করে কানে ধরলে এপাশ থেকে অতি সাবধানী একটা কণ্ঠে ডেকে এলো ঈশান। তামু! তমা উত্তর আগে থমকে গেল, শ্বাস আটকে হলো। বড় বড় হয়ে আসে চোখ জোড়া। ঝড়ের গতিতে তাকে স্ক্রিনে থেকে। না, আননোন না।
তবে ডাকটা পরিচিত। যদি বছরের পর বছর এই নামে তাকে ডাকে না কেউ, তবু চিনতে দেরি হলো। বিড়বিড় করে বলল, বড় ভাইয়া। হ্যাঁ, বিরক্ত করলাম? তোমার কান্না পেয়ে গেল। লাফিয়ে বিছানা থেকে উঠে ছুটে এসো বারান্দায়। তার রুমের এপাশের বারান্দা থেকে দেওয়ান বাড়ির ওপাশে তিতিরের রুমটা দেখতে পাওয়া যায়। ঘরে আসলে জ্বলে উঠলো। তোমার কান্না মাখা গলা বলল, বাড়ি এসেছে ভাইয়া? না, আসেনি। কোথায় তুই? কে- কেন আসছো না? তিতির পাগল হয়ে যাচ্ছে তো। কি হচ্ছে এদিকটাই জানো তুমি? বোনের আত্মনাদে মৃদু হাসলো। তাকে এক দফা সান্ত্বনা দিয়ে শান্ত করে বলল, আমি সব জানি। তবে ব্যাকুল হয়ে শুধু জেলে ফোন পেলে কোথায়? ঈশান বোঝে বাড়ির সবাই এখন জানে সে আদৌ জেলে নেই। আমি জেলে থাকলে তবে তো। সেসব বাদ দে, শোন আমি যা বলি। কাল নাকি তোরা ঢাকায় আসছিস? তিতির চাইছে আসবি না, ইভেন বাড়ি থেকে বের হবি না। তিতির আটকাবে যে করে সম্ভব। তমা অসহায় আতঙ্কিত বলে বলে, ও যে জানো জানি, তবু একবার। তবে যদি একান্ত সম্ভব নয়, ডাক্তার তো ওর উপর মানসিক চাপ দিতে মানা করছে, তাহলে বলবি আমি ভালো আছি, আমি ফিরবো জলদি। এই কথা যেন পাঁচকান নেয়। ঠিক আছে, তা বলবো, কিন্তু কোনো কিন্তু না। যা বলছি সেটা বলবি। তিতির ভুলেও বাড়ির বাইরে পা দিতে দিবি না। এটা অর্ডার। কাল গুরুত্বপূর্ণ একটা দিন। বাইরে ভীষণ বিপদ। দুনিয়া তছনছ হোক বা আমি মরে যাই, বের হতে দিবি না মানে? না, মনে থাকবে? ঈশানের কথার ধরনে আতঙ্কিত হলো মেয়েটা। তবে তৎক্ষণাৎ সায় জানালো ভাইয়ের কথায়। ঈশান এসব নিয়ে ছোটোখাটো আর কিছু জানিয়ে রাখলো মেয়েটাকে। কোনোভাবে কিছু যেন আর এক কাকপক্ষই টের না পায়। সবই বোঝালো সংক্ষিপ্ত। ফোন কাটার আগে আচমকা ডেকে উঠলো ভীষণ গম্ভীর গলায়, তোমা। জি ভাইয়া। আমি মরে গেলেও কালকে তিতির বা বাড়ির তোরা আমার কোনো বোন বের হবি না। এটা কিন্তু আমার আদেশ। তোমা কান্না মুখে বলে বলো, এভাবে বলছো কেন? বোঝাতে দিচ্ছে আমার কথার গুরুত্ব। মনে থাকবে? থাকবে। তিতির ততক্ষণে আবার চালু করেছে মনিটরিং। তিতির ঘুমাচ্ছে একই ভঙ্গিতে। উন্মুক্ত বুকের আড়াল করে আসছে ঈশানের শার্ট। বাঁকা হাসলো ঈশান। তারপর তমাতে মনোযোগ দিয়ে বলল, আর একটা কথা বলো। ঈশান খানিকটা ইতস্তত করলো বোধহয়। তারপর ভারী গলা বলল, নয়নকে এতটা ভালোবাসিস এটা তো কখনো বুঝতে দিসনি। আমার বোনগুলো এত বড় কবে থেকে হয়ে গেল? এত ম্যাচিওর কথা কবে থেকে এত শিখলি? তমা হতবিম্বল। ঈশান জানলো কী করে? তবে জিজ্ঞাসা করার সময় পেল না। তার আগে ঈশান বলল, একটা মেয়ে হয়ে যতটা এগোনো যায় এগেছে। আর না, কিন্তু আমি ফিরলে বাকিটা বুঝে নেব, কেমন? ভালোবাসাতে মাথা তো নোয়াতে নেই। অপরপক্ষের মানুষ কী আছে সেটা না জেনে বেহায়া হতে নেই। ভালোবাসলে ভালোবাসা টের পাওয়া যায় তমা। নয়নের চোখে মুখে আমি সেটা দেখিনি। আশা করি তুইও টের পেয়েছিস সেটা। দুটো মানুষের দিক থেকে সমান অনুভূতি না থাকলে সম্পর্ক তৈরি করা খুব জটিল। ভালোবাসা মুখের কথা নয়। আর ভালোবাসাহীন একটা সম্পর্ক একতরফা বয়বেন মুখের কথা নয়। সময় দে নিজেকেও নয়নকে। যতটা নিচু করেছে তোকে আমার বিশ্বাস, ততটা নিচু ওকেও হতে হবে। আমি করাবো। সেদিন যদি তোর না হয়, হ্যাঁ, পুনরায় নিজের মনে ঠাঁই দেওয়া যায়, সেদিন না হয় দ্বিতীয়বার সুযোগ দিস। তবে যেটা যদি না হয়, ও সেই অনুতপ্ত বোধ থেকে না আসে তোর কাছে, তবে কিন্তু নয়। আবারও বলছি, ভালোবাসাতে মাথা নোয়াতে নেই। ভুল মানুষের কাছে তো আরও নয়। সাজের মায়া পর্ব 46। পুরো গল্পটা প্লেলিস্টে। সাজের মায়া আসলে আমি অবশ্যই দিব। রাত্রিবেলা আমি বাঁধনহারা প্রেমের সিজন 2টা দিব। ব্যাক টু ব্যাক কন্টিনিউ দিয়ে শেষ করে দিব।